আমাদের সাথে অধ্যাপক তানজিম আছেন, আমরা তার কাছে আলোচনায় ফিরব। খানিকটা আমরা বোধহয় বলেছিলাম স্যার এই বিষয়ে, সেটা হচ্ছে এই যে একদল মানুষ ইদানিং বেশ সক্রিয় হয়েছেন, বিশেষ করে শেখ হাসিনা ডিসেম্বরে চলে আসছেন দাবি করার পর থেকে, যে আগেই তারা ভালো ছিলেন। এই আগে আয়নাঘর, আগে কথা বলতে না পারা, কিংবা এই যে হাজার খানেক মানুষ গুলি করে মেরে ফেলা, এগুলোই তারা ভালো মনে করেন কিনা। এবং আমরা যখন একটা পর্যায়ে মাহফুজ আলম জুলাই অভ্যুত্থানের পরপরই বলেছিলেন যে আসলে সমাজের সব মানুষকে একত্রিত করা প্রয়োজন, রিকনসিলিয়েশন প্রয়োজন, এই বোধটুকু যদি মানুষের মধ্যে না আসে যে এতগুলো মানুষের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে, তাদের আসলে রিকনসিলিয়েশনের দিকে আনা কিভাবে? এটা খুব সহজ কাজ না। তার কারণ হচ্ছে আমাদের যে রাজনৈতিক ব্যবস্থাটা, প্রচলিত যে রাজনৈতিক ব্যবস্থা দেখেছিলাম, আমাদের সমাজ কিন্তু এক ধরনের ক্লায়েন্টেলিজম খুবই শক্তিশালী। এবং আগে সরকারের পতন হলো, পতন হওয়ার পরেও যারা সেই সরকারের সমর্থক কিংবা জুলাইকে গ্রহণ করতে পারছে না, তারা কিন্তু ডিনায়ালের মধ্যে আছে। কারণ আপনি দেখবেন যারা এগুলোর সাথে যুক্ত, তাদের বেশিরভাগই কিন্তু ওই সময়ের বেনিফিশিয়ারি গ্রুপ। এখন যেহেতু বেনিফিশিয়ারি গ্রুপ, তাদের বোধহয় ওই কৃতজ্ঞতাটা আছে, ওই কৃতজ্ঞতা থেকেই তারা এক ধরনের ডিনায়ালের মধ্যে আছে। ধরেন আপনাকে মুখোমুখি গুলি করা হলো, আপনি ভাগ্যক্রমে বেঁচে গেলেন, কিংবা রিপাগোপ ছাদে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করলো, কিংবা আনাস মারা গেল, কিংবা আবু সাইদকে সরাসরি গুলি করে মেরে ফেলা হলো, কিংবা ফায়াজ ফারহানকে রাস্তায় যে ক্যাডার যারা ছাত্র সংগঠনের কিংবা স্থানীয় মাস্তানরা গুলি করে মারলো, সহসায় এগুলো ভুলে যাওয়া যায় যখন আপনি আসলে ওই সময়ের বেনিফিশিয়ারি হন। তো মূলত তাদের একটা বড় অংশ নিশ্চিতভাবেই বেনিফিশিয়ারি, ওই কৃতজ্ঞতা বোধ থেকে বোধহয় তারা ডিনায়ালের মধ্যে আছে। কিন্তু এই ডিনায়াল বরং রিকনসিলিয়েশনের সুযোগটা কিন্তু আরও কমাবে। এবং আমাদের দেশে যেটা সমস্যা, যে এই যে আমাদের রাজনৈতিক আধিপত্য বিস্তার করতে গিয়ে আমরা যেই কাজটা করি, সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতার পরিবর্তে আমরা আসলে রেষারেষি, বিদ্বেষ, এবং এই সময়ও কিন্তু আমরা দেখেছি এই প্রবণতাটা আরও বাড়লো। এবং আমরা যখন ছোট ছিলাম এরশাদের সময়, তখন আমরা শাহ মোয়াজ্জেমকেই জানতাম, তার মুখটা খুব খারাপ, উনি মারা গেছেন, আল্লাহ মাফ করুক, তার মুখ ভীষণ খারাপ, খুবই অশ্লীল কথাবার্তা বলতো। কিন্তু এই দুঃখজনক হলেও সত্যি, আমরা আগে সরকারের যে পতন হলো 5ই আগস্টের পরে, আবার আমরা দেখলাম কিছু তরুণ নেতার মাঝে সেই প্রবণতা এবং ভয়ানক গালিগালাজ, শব্দচয়ন, যেটা আসলে আবার এটাও ঠিক যারা জুলাই বিরোধী তাদের জন্য কিন্তু একটা স্পেসও তৈরি করে দেয় তাদের কথা বলার। যে আমরা যে রাজনৈতিক সংস্কৃতিটাকে গ্রহণ করতে পারিনি, আগের সময় গ্রহণ করতে পারিনি বলেই তো জীবনের ঝুঁকি নিয়ে সবাই রাস্তায় নেমেছে, প্রত্যেকটা মানুষ নেমেছে। এখন 5ই আগস্টের পরে, 36 জুলাই পরে আমরা আবার আগের মানুষ কিভাবে হয়ে যাই, এইটা হচ্ছে আমাদের জন্য খুবই যন্ত্রণা। যেহেতু ক্লায়েন্টেলিজম আমাদের সোসাইটিতে খুবই শক্তিশালী এবং রাজনৈতিক দলগুলো এক ধরনের প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে দেয়, এবং ওইটার কারণে কিন্তু প্রতিষ্ঠানগুলোও শেষ পর্যন্ত ধ্বংস হয়েছে। যার ফলে এখন চ্যালেঞ্জগুলো তো অনেক, কিন্তু এই সময়ে যে কথাটা আমি শুরুতেই বলছিলাম, যে এই ধরনের রাজনৈতিক সংস্কৃতির আভাস রাখা উচিত ছিল, কিংবা যেই পথে আমাদের হাঁটা উচিত ছিল, আমরা কিন্তু আধিপত্য বিস্তারে এত বেশি সংঘাতপূর্ণ প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়ে যাচ্ছি। ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার, তাকে সময় দেওয়ার পরিবর্তে আমরা কিন্তু খুবই অস্থির হয়ে যাচ্ছি, আবারও যেন তেনভাবে যেন একটা কিছু করে ফেলতে পারি। এগুলো দিনের শেষে আমাদের সামগ্রিক অস্থিরতাটা কিন্তু বাড়িয়ে দিয়েছে। এখানে একটা প্রশ্ন ঘুরে ফিরে আসে, সেটা হচ্ছে যে দীর্ঘ আলোচনার পরে জুলাই সনদ তৈরি হলো এবং সেখানে নির্বাহী বিভাগের ক্ষমতা কমানোর যে সিদ্ধান্ত হলো, যেখানে বিএনপি নিজেও সই করলো, সেইখানে যেভাবে প্রক্রিয়াটি এগোনোর কথা ছিল সেই দিকে না গিয়ে আবার নতুন করে সংবিধান সংস্কারের জন্য যে কমিটি করে দেয়া, সেটা কি আসলে সন্দেহ তৈরি করছে কিনা, বা এখানে বিচার বিভাগের আলাদা সচিবালয় যেটা প্রতিষ্ঠিত সেটাও আবার বন্ধ করে পিছু হটা, সেগুলো আসলে শুধু বিচার বিভাগ না, মানবাধিকার, জাতীয় মানবাধিকার কমিশন নিয়েও যে অধ্যাদেশের আলোচনা এবং পরিবর্তনের আলোচনা হচ্ছে আবার সেই পুরনো সময়। তার মানে আমাদের রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতাসীন হয়, ফর সাম রিজন মানুষ উপর তারা আস্থা হারিয়ে ফেলে, তারা এবং মানুষ উপর আস্থা হারিয়ে ফেলে, আর জগৎটাকে মনে করে তাদের যারা সমর্থক গোষ্ঠী আছে তাদেরকে নিয়েই বোধহয় তাদের জগৎ। মানে আপনি যখন ক্ষমতাসীন হচ্ছেন, আপনাকে বুঝতে হবে যে আপনি কিন্তু শুধুমাত্র আপনার দলের না, আপনি সবার। এখন সবাইকে ধারণ করতে গেলে মানসিকতার উদারতাটা আনতে হবে, এবং উদারতা ছিল না বলেই উইনার টেক্স অল যে আমাদের যে মনোবৃত্তিটা ছিল, সেই উইনার টেক্স অলের মনোবৃত্তিটাই কিন্তু কাউকে না কাউকে ফ্যাসিস্ট করে তুলেছে। এবং শেষ পর্যন্ত তার পতনটা কিভাবে হয়েছে,
দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলো, এবং এটা বাংলাদেশের ইতিহাসে তো প্রথম যে কেউ দেশ ছেড়ে, এর আগে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তার মধ্যে দিয়ে সরকার পরিবর্তন হচ্ছে, কিন্তু এবার কিন্তু দেশ ছেড়ে পালিয়ে গেলেন, এবং যিনি পালিয়ে গেলেন উনি আবার পালিয়ে যাওয়ার সময় ওনার যে কর্মী বাহিনী তাদের কিন্তু বলেও গেলেন না। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। এখন এটা থেকে যদি আমাদের রাজনৈতিক শিক্ষা না হয়, তবে একটা বড় মানে আমার কাছে মনে হয় যে একটা ভুলের জায়গাও আছে, যে আসলে আমরা সংবিধানে থাকলাম কেন। আমরা যদি মনে করি সংবিধান সংস্কার দরকার, সংশোধন না, তাহলে পরবর্তীতে ইন্টারিম গভর্নমেন্ট যেভাবে গঠিত হলো সংবিধানের মধ্য থেকেই তো, এবং সে আগের সময়ে যিনি রাষ্ট্রপতি ছিলেন তার কাছেই তো শপথ নিয়ে, যার ফলে সেখানে কিন্তু কিছু সংকট তৈরি হয়েছে। এবং একই সাথে আমার কাছে মনে হয় যে ঐক্য কমিশন, এই মুহূর্তে আমার পুরো নামটা মনে নেই, যে ঐক্য কমিশনটা তৈরি হলো, যে যারা এখন ক্ষমতাসীন তাদের তো কিছু জায়গায় ভিন্নতা ছিল, সেই ভিন্নতাটাকে কমানোর প্রয়াসটা আরও শক্তিশালীভাবে থাকা উচিত ছিল। আমার কাছে মনে হচ্ছে ওই যে কমিশনেরও কিছু ব্যর্থতার জায়গা আছে, যে এই অনৈক্যগুলোকে কমিয়ে সবাইকে একটা জায়গায় নিয়ে আসা, যেন নোট অফ ডিসেন্টও আসলে না থাকে, সেটা কেন করলেন না? কিংবা আমার কাছেও মনে হয়েছে যে গণভোটের ক্ষেত্রেও মানে যে উপায়ে ওই যে মানে গণভোটের সমর্থন আদায়ের চেষ্টা হয়েছে, সেটাও আমার কাছে মনে হচ্ছে জাতীয় ঐক্য তৈরি করতে যেভাবে পারা উচিত ছিল, কিংবা অ্যাটলিস্ট যারা এখন ক্ষমতাসীন তারা তো একটা বৃহৎ রাজনৈতিক দল, তাদের এই অবস্থানটা যেন আসলে সবার অবস্থানের সাথে একই রকম হয়, এক্সট্রা এফোর্টটা আসলে আমার কাছে মনে হয়েছে হয় সময়ের অভাব, অথবা এক্সট্রা এফোর্টটা আসলে দেওয়া হয়নি, যার ফলে। এবং আরেকটা বড় সংকটের জায়গা হচ্ছে ক্ষমতাসীন হওয়ার পর যে কথাটা বললাম, যে আমরা আসলে ভুলেই যাই যে আমরা আসলে সবার। এবং এবারের যে ভিন্নতাটা, মানুষের মধ্যে কিন্তু অনেক পরিবর্তন এসছে। মানুষের একটা জিনিস বুঝেছে যে মানুষ রাস্তায় দাঁড়ালে অনেক কিছু পরিবর্তন করা সম্ভব, এবং মানুষ গুলি, পুলিশ, র্যাব, গুম হয়ে যাওয়া এগুলা যে আর তোয়াক্কা করবে না, এটা বোঝা খুব জরুরি, এবং এটা বুঝলে অনেক কিছুই অনেকের জন্য অনেক সহজ হয়ে যায়। অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক তানজিমউদ্দিন খান আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছে, নিশ্চয়ই আবারও অন্য কোনো এক সময় দেখা হবে রাজপথে কিংবা এখানে। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে।